আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। লকডাউন সফল হইয়া গেল। মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের ডাকে 13ই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত 10ই নভেম্বর থেকে, সেটি 13 তারিখ আসার আগেই সফল হয়ে গেছে। এবং আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন 13ই নভেম্বর, ঢাকা এখন এখন 11টা বেজেছে। এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন, গাড়ি ঘোড়া তেমন নেই, দূরপাল্লার বাস ছাড়েনি, মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ। কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন, আর যদি রাজপথে নামতে চান নামবেন। তো যতদূর খবর পেয়েছি, ঢাকার সাথে কুমিল্লা, ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে। একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে। একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না, ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে, কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে, আর পেছনে শব্দ হচ্ছে। মানে অচিন্তনীয়, অচিন্তনীয়। সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে, তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না। আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্তভাবে একটা লকডাউন হবে। কালকের একটা ঘটনা বলি। মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী, তিনি সাধারণত 6টার দিকে বাসায় চলে যান, কিন্তু কালকে তিনি 6টায় যাননি, তিনি আরো কিছুক্ষণ থাকবেন। কেন চাচা, আপনি কেন একটু বেশি সময় থাকবেন? বলে, আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা, আমি কালকে সবজি বেচতে আসবো না। আমি চাই লকডাউন সফল হোক, আমাদের শেখ হাসিনাকে দরকার, শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার। তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তিনি কোনো দল করেন না। তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা। এদিকে শিবির, বিএনপি, ইনকিলাব মঞ্চ, এরা মানে 32টা দল, ইনুস যখন দেখছে যে তার আর্মি, বিজিবি, পুলিশ দিয়ে হবে না, তখন সে 32টা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার। তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা ডেকেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল, জনগণ ধরে এমন মাইর দিচ্ছে। যাই হোক, শিবির তারা আবার এই যে দেখেন, দুইটা ছোট্ট ভিডিও দেখায়, একটু দেখেন। 10টার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি। তারা 2টা বাসে আগুন দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। প্রিয় দেশবাসীকে অনুরোধ করব, আপনারা আগামীকাল 13 তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন। খোলা তেল কোনো ব্যাগে গাড়িতে ভাই, তেল এইভাবে কেউ ব্যাগে নিয়ে ঘুরে না। আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন? কি করেন আপনি? কি করেন? আমি যাই করি, আপনার জানতে হবে না? আপনি তেল ব্যাগে নিয়ে আপনি জানেন যে দেশে একটা ক্রুশিয়াল মোমেন্ট চলতেছে, আপনি তেল কেন ব্যাগে নিয়ে ঘুরবেন? আপনার উদ্দেশ্য কি, বা এটা কি আসলে এইভাবে আমাদের কোনো উদ্দেশ্য নেই। না, তেল বাইক তো আমরাও চালাই, বাইকে তো তেল আপনি চালান, আপনার সিস্টেম আলাদা, আমাকে চালানো খোলা তেল কোনো ব্যাগে গাড়িতে। দেখছেন তো, মানে কিভাবে আমি আগেই বলেছিলাম, আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য, যে এটা আওয়ামী লীগের কাজ, ছাত্রলীগের কাজ। এর আগে এনসিপিতে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের, সেটা দেখছেন। এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে, এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুইকা
জয় বাংলা স্লোগান দিছে। এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে, অর্ধেক কোথায় হারায় গেছে জানে না, আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকায়। তারপর দেখে যে একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে, একটা অন্ধকার গলি দিয়ে, এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলতেছে আয় আয়। কিন্তু এনসিপির কেউ, কোন বাঘের বাচ্চা ভুলেও ওই গলির মধ্যে ঢোকে নেয়। আমি অবাক, জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে, আর ওইখানে 50-60 জনের ছিল। আর ইনকলাব মঞ্চ বিশাল, নিচে লেখা দেখলাম লক্ষ লক্ষ লোকের সমাবেশ, তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য। ভিডিওটা একটু দেখেন। আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন। এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন, দেখেন সাধারণ মানুষ কি বলছে। ভাই কি অবস্থা, যেতে পারলেন না? না ভাই, আর যাওয়া হলো কোথায়? এখন কোথায় ফিরে যাচ্ছেন? আপাতত চা খাই। আপাতত চা খান। এই যে আন্দোলন, এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে? যে ওনারা রোড ব্লক করছে, কিন্তু কোনো যাত্রী বা আমরাও গাড়ি নিয়ে অনেকেই দেখলাম কারোর আক্রমণ করে নাই, এটা আমার খুব ভালো লাগছে। কোনো আক্রমণকারীগুলো কোনো আক্রমণ করে নাই? তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে তাদের আন্দোলন কি যুক্তি না অযৌক্তিক সেটা একটু বলবেন। আপনি সাধারণ, তারা করতেই পারে, যে কেউ করতে পারে। যে কেউ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাগুরা জেলায়। তাহলে একটু চা খাবেন, তারপর যদি সময় যদি যেতে পারেন তাহলে যাবেন। তো আমি রেসপেক্ট করি তাদের, যেহেতু তারা ব্লক করছে, এবং নর্মালি আমরা দেখি এর আগেও যথেষ্ট দেখছি কথা নাই বার্তা নাই, গাড়ি ভাঙছে, ইভেন তো প্যাসেঞ্জার আক্রমণ করছে, আগুন ধরাইছে, তো সেরকম কোনো সিম্পটম আমি দেখি নাই, এবং আমার এটা ভালো লাগছে। ভালো লাগছে, থ্যাংক ইউ। দর্শক, এখান থেকে কিন্তু আজকে যিনি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছেন, মাগুরা থেকে এসেছিলেন, তিনি কিন্তু যেতে পারলেন না। অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে, কারণ আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে, লকডাউন ঢাকার উপরে, এবং পৃথিবীর কমপক্ষে 70টা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে। আমার একটা বিদেশি বন্ধু আছে, সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে। তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই 13ই নভেম্বর আমরা দেখছি, এবং আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী, তো তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই অবস্থায় পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, 32টা দলের লোকজন দিয়ে ইউনূস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে। এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, কিন্তু ডক্টর ইউনূস আজকে দুপুরবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এই দুপুরবেলায় কেন ভাষণ দিবেন? তিনি দেখলেন লকডাউন হচ্ছে, লোকজন ঘরে বসে আছে, সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি, আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই। মানে বুঝছেন তো, মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে। স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল। তাদের একজন আবার ফোন করে বলল, বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে। তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন, মানুষ আসলে ডক্টর ইউনূস এবং তার গংদের উপরে বিরক্ত হয়ে গেছে। তাদের মুখ দেখতে চায় না, কথা শুনতে চায় না। ওই ডাস্টবিনটা দেখলে তো মানুষ জুতা মারে, মানে টিভির পর্দায় জুতা চূড়া মারে, এরকম অবস্থা। নাহলে টিভি চেঞ্জ করে ফেলে চ্যানেল। এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ, তারা হয়তো এতটা ধারণা করেনি, কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে, তাতে আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না। সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইউনূস শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে। দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন। লামিয়া মোর্শেদ, তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমি জানি না লামিয়া মোর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইউনূস কি করে থাকবে। এদিকে আলী রিয়াজ তো পালায় গেছে, ডক্টর খলিলও চলে গেছেন। তো এই যে পালানোর হিড়িক, রাষ্ট্রদূত হিসেবে দেশ ত্যাগের হিড়িক, এই সব আরো বাড়তে থাকবে।
আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে, তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে। পুলিশও অনেকখানে তারা দেখছে, কোনো কিছু করছে না। আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই 32 দলের সন্ত্রাসীরা দু একটা গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল ফাটাচ্ছে, কোথাও কোথাও জনতার ধাওয়াকে পালিয়ে যাচ্ছে। সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট। যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে। টিল দেন স্টে টিউন, হ্যাপি লকডাউন। বাংলাদেশে স্বাধীনতাকামী সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ 13 তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না, এই অবৈধ সরকার, এই ইউনূসের এই শাসনযন্ত্র, নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না। আজকে শুনেছি নাকি 8 লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার, বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল? দোকানপাট, রাস্তাঘাট সব ফাঁকা, অফিস কাছারি প্রায় বন্ধ, গাড়ি চলাচল করছে না। একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন, গুগলের ম্যাপ, সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ। বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে, গুগল ম্যাপ এর সাক্ষী। এবার কি বলবেন ইউনূসের নিজের অবস্থা খুব খারাপ। ইউনূসের নিজের অবস্থা যা ইউনূস অনুধাবন করতে পারছে। ইউনূস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব। ইউনূসের ব্যাপারটা আমি বলবো সন্ধেবেলাতে ইউনূস কেমন দোলাচলে ভুগছেন। উনি টিকিট পেয়েছেন, কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে জমদূত পালিয়ে যাবে। তো কি কি শর্ত সেই টিকিটের, এবং ইউনূস কেন ভাবছে এত, সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে। আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে, তাদের রিপোর্ট, আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না। সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো, আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে। তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন, ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন, তো এখন দেখা যাচ্ছে সারা দেশে লকডাউন হয়ে গেছে। পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে গত 16 মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে। এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই, কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন। এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই, এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরকম বলেছেন যে আপনারা এই
কর্মসূচি বহাল থাকবে, আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন। এই ইউনূস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না। কারণ ইউনূস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না, কারণ ওই সমস্ত শর্ত দেখে। কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো। আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা। আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো, আমি বলে দিলাম তাতে তো হলো না। আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে, তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ, সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধ্যেবেলা আমি উপস্থিত করব। আপনারা সন্ধ্যেবেলার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। আর এই যে যা হিংসতা যা হবে আপনি জানবেন। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে, এরা ভাঙচুর করবে, এরা জ্বালাবে পোড়াবে, এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন, তারা রাস্তায় বেরোবেন না, সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না, এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে। লকডাউন আর কিছু করতে হবে। দোকানদার যদি দোকান না খোলে, বাজার যদি না খোলে, অফিস আদালত যদি না খোলে, তাহলে সরকারের রইলটা কি? সরকার তো খোকলা হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে, বাকি হাড় মাংস সব চলে গিয়েছে। এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন। তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচণ্ড প্রহার। প্রচণ্ড প্রহারের নাম, বাংলাদেশের নাম কিন্তু প্রচণ্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে। আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ পাওয়া যাবে যাদের, তাদের অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে। সেখানে কোনো দল, কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না। অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে, কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না। ফলে কেউ যদি এখন বলে যে আমি তো করিনি, আমার সরকার তো করেনি, করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল, কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো, আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআইকে কোলে বসিয়ে নিয়েছে, তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে। তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে, আইএসআইয়ের প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে, একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে, এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে, নামটা আমি ভুলে গেলাম, আনসারাতুল গাজওয়ায়ে হিন্দ, তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে। তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসছিল। তা সেও সাইদ ফাইদ কি একটা নাম, সেও লালমনিরহাটে গিয়েছিল, সেও গিয়ে সেখানে ঘুরে এসছে। আবার লালমনিরহাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে। এখন লালমনিরহাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার। আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন, আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে, ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে। আমি হয়তো কম ভিডিও করি, কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট। অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবর কিন্তু আপনাদের দিই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে, যারা সফল করে তুলেছেন, তাদের প্রতি রইল আমার একেবারে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।